আজকের সকালটা শুরু হয়েছে পেঁয়াজ আদা রসুন ছুলে। আসুন পরিচিত হই। কেমন আছেন সকলে? নমস্কার বন্ধুরা, সকালবেলা আমি এইভাবেই থাকি অগোছালো। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি জীবন নদী, আপনাদের অরুণিমা চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে, নতুন আর একটা দিন নিয়ে, নতুন আর একটা মাসও নিয়ে। 25-এর 2 মাস কিভাবে কেটে গেল, তাই না? আপাতত এইটুকু কেটে নিলাম সকালবেলা। তো স্যালাডের জন্য পেঁয়াজ কাটলাম, শসা কাটলাম, গাজর কাটলাম, আর মাংস চিকেন করব বলে রসুন আর পেঁয়াজ ওইভাবে কেটে নিলাম। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আমি এভাবে চিকেন রান্না করি, মানে পেঁয়াজটাকে এভাবে কুচি কুচি গ্রেট করে নিই, গ্রেটার দিয়ে, হ্যান্ড চপার দিয়ে আর কি চপ করে নিই। রসুনটাও চপ করে নিই। এবার হাতে মেখে চিকেনটা করব, কারণ বলেই তোছে যে তেলটা কম দিয়ে রান্না করব। আলাদা করে পেঁয়াজ ভেজে আলাদা করে সেই কষিয়ে, মানে বেশি করে তেল দিয়ে করতে আমি চাইছি না। তো মেখে নিই। এখানে 1 কেজি মাংস আছে, আর তার জন্য আমি ঠিক এইটুকু তেল দিয়েছি। 1 কেজি মাংসে 4 চামচ মতো তেল দিয়েছি। তো ওটা তেলটা গরম হলে ফোড়ন দেব, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আমি খুব একটা দিই না, পছন্দ করি না। আর মাঝে মাঝে দিই, একেবারে দিই না তা নয়। এই কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছি। দিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে, মাংসটাকে ছেড়ে দিচ্ছি। এক হাতে ক্যামেরা করছি, শব্দটার জন্য একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এতে শব্দ কাটি না, ন্যাচারাল শব্দ দিই। এবার এটাকে কষিয়ে কষিয়ে রান্না করবো, যতক্ষণ পারবো কষাবো। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটাকে আমি উপর দিয়ে দেবো। আমাদের বাড়িতে চাপ চাপ করে স্যালাড খেতে পছন্দ করে না, ওই কুচি কুচি করে সেটাকে সেটাকে নুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা, লেবু সমস্ত কিছু দিয়ে মেখে যে একটা মিহি ভাব হয় না, সেটা আমার ছেলে এবং আমি নিজেও পছন্দ করি খুব। তো ছেলে আমার থেকেই শিখেছে ওইরকমভাবে খাওয়া, ফলে শসাটা একটু বেশি লাগে। আর এখন তো স্যালাডের ওপরেই চলছে, স্যালাড সবজি এগুলোর ওপরে চলছে। তো আজকে তাও তেল বেশি দিলাম একটু। এতটা তেল দিয়েও আমি রান্না করি না, 1 কেজি মাংস আমি এর থেকেও কম তেল দিয়ে রান্না করি। একটা সুদৃশ্য কাঁচের বাটি হলে বেশ হতো, কিন্তু যা আছে তা দিয়েই চালানো যাবে। চালানো যাবে না এমন তো না, শুধু দৃশ্য সুখের জন্য না হয় নাই বা হলো। স্যালাডটা কেটে রাখি এভাবে, কেটে এটা ফ্রিজে রেখে দেবো। তবে খুব তাড়াতাড়ি খেয়ে নেবে, 11:30টার সময় খেয়ে নেবে। তখন আমি লেবু আর নুন মেশাবো, তা না হলে জল ছেড়ে দেবে। আর এদিকে মাংসটা কষানো হয়ে গেছে, এটা 3rd টাইম কষানো চলছে। এটা দেখতেই পাচ্ছেন কতটা লাইট হয়েছে, এখানে ধোঁয়া উঠছে বলে আমি না চিমনিটা সচরাচর চালাই না, আমার অভ্যাসই হয়নি চিমনি চালানো। তো এইবারের কষানোটা জলটা শুকিয়ে গেলে আমি ফাইনালি জল দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো আন্দাজ মতো ঝোল রেখে আমি অফ করে দেবো। মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, একটু তেল মতো দেখাচ্ছে। তো এটা ফ্রোজেন করে রাখলে যখন ফ্রিজে রেখে দেবো, ওই তেলটা উপরে ভেসে উঠবে, ওটা কাচিয়ে নেবো, ফেলে দেবো। তো একটা দিন চিট ডে থাকে, আজকে সেই চিট ডে, সেটার জন্য একটু কষিয়ে রান্নাটা হলো। রোজ তো রায়তা দিই, আজকে টক দইয়ের মধ্যে দিলাম কলা স্লাইস করে, ঠান্ডা আছে, এটা চিল্ড। আর যেহেতু ওর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডটা কম আছে মাছ খায় না বলে, তাই জন্য 4 রকম সিড এনেছে। এটা চিয়া সিড, মোটামুটি ছোট্ট একটুখানি চামচ দিয়ে, চামচের ডগায় যতটুকু আছে। এইটা হচ্ছে, এটা কি জানো, পামকিন সিড।
এটা মনে হয় পামকিন সিড, হ্যাঁ পামকিন সিড। এটা একটু মিষ্টি মিষ্টি, তাই ছেলে বলেছে এভাবে ও খেতে চায়। আর এইটা হচ্ছে ফ্ল্যাক্স সিড। ফ্ল্যাক্স সিডে প্রচুর উপকার, মানে অ্যান্টি ক্যান্সারও। তো এটা আমি আগে খুব খেতাম বিভিন্ন কিছুর সঙ্গে রোস্ট করে। ফ্ল্যাক্স সিডে যাবেন তো একটা মানে এজেন্টটা এত একটা ভালো এজেন্ট আছে, এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড। যে আপনি যদি ফ্ল্যাক্সিড জেল ইউজ করেন আপনার স্কিন খুব ব্রাইট হবে। শুধু তাই নয়, ফ্ল্যাক্সিড জেল দিয়ে চুলে এত শাইন আসবে আর এত আপনার স্মুথ হবে যে সেটা ওই 10-12 হাজার টাকার হেয়ার স্মুথনিংয়ের থেকে কোনো অংশে কম হবে না। কথার কথা বললাম, নিশ্চয়ই তারা অনেক বেশি অন্যভাবে কেরাটিন ট্রিটমেন্ট করেন। তো এটা হয়ে গেল, আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, একটা ডেজার্ট মতন হয়ে গেল ব্যাপারটা। রাত্রিবেলা বা দিনের বেলা, রাতে রুটির খাবার পর এটা খাবে, অথবা দুপুরবেলা। সাধারণত দুপুরবেলায় আমি টক দইটা দিই। এটা ওই আমুলের যে টক দইটা পাওয়া যায়, দইটা সেটাই আমি দিই। ল্যাক্টোব্যাসিলাসটা শরীরে উপকার হয়, আর ডায়রিয়ার একটা প্রবণতা আছে, সোডিয়াম কমে যাওয়ার প্রবণতা আছে। কোভিডের পর থেকে এটা খুব ভীষণভাবে লক্ষ্য করছি যে ওর প্রায়শই সোডিয়াম ফল করে। কি জ্বালাতন বলুন তো। মাশরুম রান্না আমি করতে জানতাম না, ইউটিউবে দেখে শিখেছি যে একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হয়। আমাদের যখন রাঁধুনি ছিলেন, মানে রান্নার লোক ছিলেন, দুজন ছিলেন, তারপরে একজন ছিলেন তিনি খুব তেল মশলা দিয়ে রান্না করতেন, তিনি কিন্তু এই উপরের ছালগুলো তুলতেন না। তো আমি বিথিকার পাঁচমিশালি চ্যানেলে বিথিকার রান্না দেখেছি যে একটু গরম জল দিয়ে নেয় আর এই ছালটা তুলে দেয়। তো আমি ছাল তুলতে গিয়ে এখানের যে ডাঁটিটা থাকে সেটাও ভেঙে ফেলেছি। তো যাই হোক, রান্নাটা করতে শুরু করি। মাংসের যে প্রেশার কুকারটা রয়েছে, খানিকটা ঝোলও রয়েছে, তার মধ্যেই আমি রান্নাটা করব এবং এইটুকুনি তেল দিয়ে নিলাম। ঠিক ওইটুকুনি তেলই আমার কাজে লাগবে। এবং মাংসর যে রান্না করছি তার উপরে যে ভেসে উঠেছে তেলটা, ওটা আমি অবশ্যই ফেলে দেব। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এসব দেবো, দিয়ে রান্না করব। তেলটা আপাতত গরম হতে থাক। মাশরুম এবং আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, যতটুকু তেল নিয়েছিলাম তার অর্ধেক তেল আমি কমিয়ে নিয়েছি, কারণ মনে হলো যে তেলটা একটু বেশি হয়ে গেছে। তো এটা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন চপ করা। সমস্ত মশলা দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিলাম। কাটা মশলা, গুঁড়ো মশলা সব দিয়ে কষিয়ে নিলাম। এবার কুকারের বডিতে ঢাকা চাপা দিয়ে রান্না হবে, সিটি কিন্তু দেবো না। যাই কুকুরগুলোকে খেতে দিয়ে আসি। যে মাশরুমের তরকারিটা হয়ে গেল। একটাই ট্রিক অবলম্বন করেছি, সেটা হচ্ছে মাংসটা যে পাত্রে রান্না করেছি সেই পাত্রে রান্না করার ফলে এটার মধ্যে চিকেনের গন্ধটা ঢুকে গেছে। মাটন আমরা খাই না, মাটনের পাত্রে রান্না করলেও এটা খেতে খুব ভালো হতো। কিন্তু মাটন, এটা তো প্রোটিন, ছাতু হচ্ছে প্রোটিন। ছাতু মানে এই যে ছাতু নয় যেটা ছোলা সে গুঁড়ো করে হয় সেই ছাতু না। গ্রাম বাংলায় এই মাশরুমকে ছাতু বলা হয়। সেগুলো একটু অন্যরকম দেখতে হয়। এটা বাটন মাশরুম। যাই হোক, কেমন হয়েছে বন্ধুরা বলুন। তো কিছু করা হয়ে গেছে। এবার বলি যে মাশরুমটা কেন উপকারী, মাশরুমটা আমি কেন ছেলেকে দিচ্ছি। মাশরুম দিলে ইমিউন সিস্টেম বুস্ট আপ হয়, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয়, হার্ট হেলথ ভালো রাখে। এবং এটা তো এখন এই বর্তমানে আমার ছেলের ইমিউন সিস্টেম এবং হার্ট হেলথ দুটোর জন্যই মাশরুমটা খুব জরুরি। ওয়েট লসে সাহায্য করে। আর এটুকুই, খেতেও তো ভালো লাগে, তাই না? তা আজকের মতো এটুকুই। যে যেখানে আছেন ভালো থাকবেন। আগামীকাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।